চাকরির পরীক্ষায় বেশি নম্বরে পাশ করেও দিনের পর দিন কিভাবে বঞ্চিত থাকতে হয় তা খুব সামনে থেকেই দেখেছিলাম। সত্যি বলতে স্বপ্নের ছোটবেলাকার বন্ধু ছিল সমরেশ আর রঘুনাথ, কিন্তু এক বন্ধু হয়ে অপর বন্ধুর পিছনে ছুরি মারতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেনি তারা। আজ মনে পড়ে আমার ঠিক 4 বছর আগের কথা। পরীক্ষায় সবচাইতে বেশি নম্বরে উত্তীর্ণ হয় আমার স্বামী। নমস্কার, টিম থ্রিল চার্জার স্বাগত জানাই আপনাকে আজকের নতুন গল্পে। আজ আমাদের চ্যানেলের বিশেষ নিবেদন লেখক সায়ন দাসের কলমে চক্রবুহে চাকরি চোর। শ্রদ্ধেয় শরদিন্দু বাবুর প্রতি শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য আজ আমাদের বিশেষ এই নিবেদন। সায়ন দাস বাংলা সাহিত্য জগতে উদীয়মান লেখকদের মধ্যে এখন এক অন্যতম নাম। সাম্প্রতিক সময়ে একের পর এক অডিও স্টোরিতে গল্প বের হওয়ার পাশাপাশি নাইট অ্যাট দ্য মিস্ট্রির মতো বইও প্রকাশ পায় লেখকের। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি অভিক, ব্যোমকেশের চরিত্রে বুবাই, অন্যান্য চরিত্রে সৃজিতা, নবস্মিতা, পিয়ালি, অর্কন, অধ্যায় এবং আমি অভিক। শব্দ সংযোজনে সুদেশনা, আবহ নির্মাণ কৌশিক, পরিচালনা ও প্রযোজনা অভিক, প্রচ্ছদ নির্মাণে মোনালিসা। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প চক্রবুহে চাকরি চোর। বিগত বেশ কয়েক মাস যাবৎ নতুন কোনো কেসের দেখা নেই। প্রতিদিন সকালে ওঠা আর রাত হলে ঘুমের দেশে পাড়ি দেওয়া ব্যতীত আর কোনো কাজ না থাকায় ইদানিংকালে ব্যোমকেশের মেজাজটা কেমন জানি একটা বিগড়ে রয়েছে। তবে শুধু আমি একাই নয়, সত্যবতীও লক্ষ্য করেছে বিষয়টা। এই তো গতকালই আমার উদ্দেশ্যে বলে ওঠে সে, এই ঠাকুরপো, তোমার বন্ধুর কি হয়েছে বলো তো? দুদণ্ড যে কারোর সাথে কথা বলবে সেই ইচ্ছাটুকুও নেই ওর। কি যে করি কিচ্ছুটি মাথায় ঢুকছে না। সত্যি বলতে এর কারণ অবশ্য আমি জানি। গত সপ্তাহেই তো ব্যোমকেশ একবার বলে উঠেছিল, বুঝলে অজিত, যতদিন না নতুন কোনো রহস্য এসে উপস্থিত হচ্ছে ততদিন পর্যন্ত শান্তি নেই। অপরাধের সংখ্যাও যে কমে চলেছে তাতে বরং আমি খুশি, কিন্তু মাঝে সাঝে মগজ অস্ত্রের ব্যায়ামটাও তো জরুরি, কি বলো? ওর এই কথায় ঘাড় নাড়িয়ে সম্মতি জানানো ছাড়া আর বিশেষ কোনো উপায়ও ছিল না আমার কাছে। আজ শনিবার, দরজার নিকট কড়া নাড়ছে মৌসুমি বাতাস, অথচ সমগ্র বাংলা জুড়ে বৃষ্টির দেখা নেই। সব মিলিয়ে বেশ অস্বস্তিকর আবহাওয়া মাঝে জানালার ধারে বসে রয়েছি আমি। পাছে যদি খানিকটা বাতাস খেলে যায় আর কি। তা ঠিক এমন সময় ঘরে প্রবেশ করলো ব্যোমকেশ। ঘরের ওই প্রান্তে কি এমন রয়েছে অজিত? না মানে এই কয়েকদিন যাবৎ ওইখানটাই তোমার নিবাসস্থল হয়ে গিয়েছে কিনা? আর হ্যাঁ, ভালো কথা, বিগত বেশ কিছু সময় ধরে লেখালেখি বন্ধ রেখেছো দেখছি। আমার নয় কেসের অভাব, কিন্তু তোমার হঠাৎ কি হলো বন্ধু? তেমন কিছু না, আসলে নতুন কোন গল্পটা ধরবো সেটাই ভেবে চলেছি, অথচ আমার দিকে তীক্ষ্ণ একখান নজর রেখে এবার জোরে হাঁক দিল সে। সত্য, এই সত্য, এই 2 কাপ চা নিয়ে এসো না। আর সকাল থেকে মাথাটা প্রচন্ড ধরে রয়েছে, তাড়াতাড়ি আনবে কেমন? আহা, নতুন এক ব্যায়ামও বাঁধালে তো। দিন দিন এত চিন্তা করে চলেছ, তার ফলে এই কাণ্ড। এরম করলে শরীর আরো খারাপ করবে যে। আসলে গতকাল রাতে ঘুমটা ঠিক হয়নি, বুঝলে? সেই কারণে এই অবস্থা। চিন্তা করো না, মাথা ব্যথা হোক কিংবা সর্দি কাশি, বাঙালি দৈনন্দিন জীবনে চাটাই হলো মোক্ষম ওষুধ, বুঝলে? আমাদের মধ্যে সকল কথোপকথন মাঝে এবার ঘরে প্রবেশ করলো সত্যবতী। কি গো, তোমার আবার কি হলো? শরীরটা কি খারাপ লাগছে নাকি? আরে না না, তেমন একটা কিছু নয়, খানিকটা বিশ্রাম করলেই ভালো লাগবে। আর তাতেও যদি না কবে, তবে তুমি তো আছোই সত্য। স্বামী স্ত্রীর মধ্যে প্রেমের সূচনাই হলো বলে খানিকটা গলা খাকিয়েই আবার বলে উঠলাম, সত্যি বলতে তোমার হাতের এই চা খানি যে আমাদের কাছে অমৃত, তা অস্বীকার করার কোনো উপায় নেই। এই দেখো না,
সকাল হতে চা না মেলায় আমার মাথাটাও যেন কেমন ধরে রয়েছে। ব্যোমকেশের কথার দরুন এতক্ষণ অবধি লাজুক মুখে তার দিকেই তাকিয়েছিল সত্যবতী। এবার আমার দিকে ফিরল সে। আর প্রশংসা করতে হবে না ঠাকুরপো, এই নাও তোমাদের অমৃত। এখন যাই, রাতের খাবারটাও যে আমাকেই বানাতে হবে কি না। এই বলে এবার ঘর থেকে বেরিয়ে গেল বৌঠান। তার পরের দিন থেকেই যে এক নতুন অভিযানের সূচনা ঘটতে চলেছে তার কেই বা ভেবেছিল বলুন। রোববার সকাল, ব্যোমকেশের ডাকে ঘুমটা গেল ভেঙে। এই অজিত, জলদি ওঠো, এক্ষুনি একবার বেরোতে হবে। ঘুম জড়ানো চোখেই প্রশ্ন করলাম, এই সকাল সকাল আবার কোথায় বেরোবে? খানিকক্ষণ বাদে ডাকলে তো হতো ভায়া। আহা, এই কয়েক মুহূর্ত পূর্বেই রাখালবাবু ফোন করেছিলেন। কোনো এক বিশেষ প্রয়োজনে তলব করেছে সে, হয়তো নতুন কোনো কেস। ব্যোমকেশের কথা শেষ না হতেই এবার বিছানা ছেড়ে উঠে বসলাম। রাখালবাবুর ফোন? তাহলে তো নির্ঘাত কোনো তদন্তের স্বার্থেই ডাক পড়েছে, নইলে কি আর আমাদের উনি স্মরণ করতেন? যাই হোক, অবশেষে একটা কেস জুটলো, তবে কি বলো? সেটা তো যথাস্থানে গেলেই বোঝা যাবে। তাই বলি কি, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, কেমন? ঘড়ির কাঁটা ইতিমধ্যেই 9টার ঘর ছুঁয়েছে। এমন সময় নিকটবর্তী থানায় গিয়ে উপস্থিত হলাম আমরা। অপরদিকে কোনো এক অজানা কারণে রাখালবাবু যে ভারী চিন্তায় রয়েছেন তা তার মুখ চোখ দেখে স্পষ্ট আন্দাজ করা যায়। যদিও ব্যোমকেশকে দেখে বেশ খানিকটা নিশ্চিন্ত হলেন তিনি। এসেছেন মশাই? আর সত্যি বলতে এখন কিছুটা হাঁপ ছেড়ে বাঁচলাম। ওহ, শান্তি। কিন্তু হঠাৎ এই তলবের কারণ কি হে? তাছাড়া আপনার হাবভাব যে বিশেষ সুবিধের ঠেকছে না। পরিষ্কার করে বলুন তো কি হয়েছে। কয়েক মুহূর্ত চুপ করে রইলেন ভদ্রলোক। কিভাবে শুরু করবেন সেটাই যেন মনে মনে সাজিয়ে নেওয়ার পর বলে চললেন তিনি। গতকালেরও ঘটনা ব্যোমকেশ বাবু। বিকেলের দিকে থানায় বসে রয়েছি, আচমকায় বেজে ওঠে টেলিফোনটি। ফোন ধরতে জানা যায় হাতিবাগান সংলগ্ন এলাকায় একটি খুন হয়েছে। তৎক্ষণাৎ পৌঁছে যাই ঘটনাস্থলে। তবে সেখানে পৌঁছে মৃতদেহটিকে দেখে চমকে উঠি। লাশের চোখগুলো বিস্ফারিতভাবে খোলা, যেন এমন কিছু দেখেছেন যার 5টি সাধারণ বস্তুর মতো নয়। বুঝলাম। তবে মৃতের পরিচয় কি আর কোথায় উদ্ধার হয় এই মৃতদেহ? মৃতের নাম রঘুনাথ বন্দ্যোপাধ্যায়। বয়স ওই 30-এর আশেপাশে হবে। এক বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন, তবে বেশ প্রভাবশালী ব্যক্তি বলেই পরিচিত। ফলে উপর মহল থেকেও বেশ চাপ রয়েছে। এখন তদন্তের ভারটা যদি আপনি নেন তবে খুব উপকার হয় আর কি। ভদ্রলোকের বক্তব্যের মাঝে কিছু একটা যেন ভেবে চলেছে ব্যোমকেশ। কিছুটা সময় স্থির থেকে আচমকাই সে বলে উঠল, আচ্ছা, মৃত ব্যক্তিটির সঙ্গে সন্ধ্যা বন্দ্যোপাধ্যায়ের কি কোনো সম্পর্ক রয়েছে? যতদূর মনে পড়ছে, গত কয়েকদিন পূর্বেই সংবাদপত্রে ওনার একটি প্রতিবেদন বের হয়। সেখানেই হয়তো। হ্যাঁ মশাই, ঠিকই ধরেছে। রঘুনাথ বন্দ্যোপাধ্যায় হলেন সন্ধ্যা দেবীর ভাইপো। ঠিক এই কারণেই এত চাপ ব্যোমকেশ বাবু। আর হ্যাঁ, ভালো কথা, এক্ষেত্রে পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী মাথার পেছনে কোনো এক ভারী বস্তুর আঘাতের কারণেই মৃত্যু হয় ভদ্রলোকের। এখানে বলে রাখা ভালো, বিগত বেশ কয়েক বছর ধরে সরকার মহলের উচ্চ পদে অধিষ্ঠিত প্রভাবশালী এক মহিলা হলেন এই সন্ধ্যা বন্দ্যোপাধ্যায়। ফলে গতকালের এই খুনের ঘটনায় শহর জুড়ে শোরগোলের সৃষ্টি হওয়া যে কেবল সময়ের অপেক্ষা তার বুঝতে বিশেষ অসুবিধা হল না। বর্তমানে রাখালবাবুকে সঙ্গে নিয়ে হাতিবাগানের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা। গাড়ির ভিতর অবশ্য কোনো কথাই হলো না। তা রবিবার হওয়ায় গাড়ি ঘোড়ার বিশেষ ভিড় ছিল না। ফলে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছতে সময় খরচ হলো মোটে আধ ঘন্টা। বড় রাস্তা হতে গলির ভিতর মিনিট 5 দূরত্বে দোতলা বাড়িটি দেখে এক প্রকার চমকে উঠি। বিলাসবহুল বাসস্থানের প্রতিটি পরশে যেন অভিনবত্বের ছোঁয়া। বাড়িটির ভিতরে উপস্থিত হতে আরও বেশ কিছু ব্যাপার চোখে পড়ল। বড় হল ঘরের দেওয়াল বরাবর অদ্ভুত রকমের সকল চিত্রের সম্ভার।
মূর্তির সংগ্রহ দেখে চোখ কপালে উঠতে বাধ্য। সেই দিকে লক্ষ্য করে এবার ব্যোমকেশের কানে কানে বলে উঠলাম, চারিধারে একবার নজর ঘোরাও, এই হেন দৃশ্য তো জন্ম জন্মান্তরেও দেখিনি ভায়া। এইসব কিছুই আমার দেখা হয়ে গিয়েছে, তবে আমরা যে এখানে তদন্তের কারণে এসেছি সেই বিষয়টা যেন মাথায় থাকে বন্ধু। আমাদের বার্তালাপের মাঝেই এবার ঘরে এসে হাজির হলেন এক মহিলা, বেটেখাটো চেহারা, পরনে শাড়ি, বয়স হবে ওই 60 কি 65। চোখে মুখে বিধ্বস্ত একটা ভাব স্পষ্ট বোঝা যায়। সামনের পথে অগ্রসর হতে হতে এবার আমাদের উদ্দেশ্যে বলে উঠলেন তিনি, আপনি নিশ্চয়ই ব্যোমকেশ বক্সী, তাই তো? রঘুনাথ খুনের তদন্তভার যে আপনি নিজে হাতে তুলে নিয়েছেন, এটা জেনে ভারী নিশ্চিন্ত হলাম। অ্যাজ আই ওয়ান্ট ইউ অ্যাজ অ্যান ইনভেস্টিগেটিং অফিসার ব্যোমকেশ বাবু। আপনার ভাইপোকে কে বা কারা খুন করেছে তা খুঁজে বের করবই, তবে ইনভেস্টিগেটিং অফিসারের মতো নয়, বরং একজন সত্যান্বেষী হিসেবে সত্যের অনুসন্ধান করাই হলো আমার মূল উদ্দেশ্য। যাই হোক, এবার আসা যাক আসল বিষয়। গতকাল কখন আর কিভাবে খুন হন রঘুনাথবাবু? সব খুলে বলুন, সব মানে সবটা, কিছুই যেন লুকোবেন না, কেমন? ঘরে উপস্থিত 4 জনের জন্য ইতিমধ্যেই 4 জলখাবার নিয়ে হাজির হলো এক ব্যক্তি। কয়েক মিনিট চুপ থাকার পর ফের একবার বলে চললেন ওই মহিলা, গতকালের ঘটনা ব্যোমকেশ বাবু, তার আগে কিছুটা বিবরণ জেনে রাখা প্রয়োজন। আমার পরিচয় তো আপনি জানেনই। গত 10 বছর ধরে সরকারি দায়িত্বে বিরাজমান আছি। মানুষের কল্যাণ এবং তাদের সুযোগ সুবিধা দেখাই হলো আমার কাজ। অ্যাকচুয়ালি ইউ ফাইন্ড দ্য ট্রুথ অ্যান্ড আই ফাইট ফর দ্য ট্রুথ। অন্যদিকে বেসরকারি একটি প্রতিষ্ঠানে কাজ করতো রঘুনাথ। তাছাড়া অবসর সময় আমার হাতে হাতেও কিছু কাজ করে দিত সে। খুব ছোটবেলা থেকেই ওর মা বাবা মারা যায়, তারপর থেকে আমার কাছেই বেড়ে ওঠে। দিন দিন বয়সটা বেড়েই চলেছে। এখন আর কাকে নিয়ে থাকবো বলুন তো? কথাগুলি বলতে বলতে গলা ভারী হয়ে আসে সন্ধ্যা দেবীর। তাকে খানিক সান্ত্বনা দিয়ে এবার একটি প্রশ্ন করে বসলো ব্যোমকেশ। আচ্ছা, রঘুনাথবাবুর সাথে যখন এই ঘটনাটি ঘটল তখন আপনি কোথায় ছিলেন? তাছাড়া ভদ্রলোকের মৃতদেহ প্রথম কে আবিষ্কার করে? বর্তমানে সেই নিয়ে বেশ কয়েকটা প্রশ্ন উঁকি মেরে চলেছে। এক্ষেত্রে যথাযথভাবে সহায়তা করবেন বলেই আশা করছি। পুরো বিষয়টাই খুলে বলতে হয়। তাই শনি আর রবি সপ্তাহের এই 2 দিন বাড়িতেই থাকতো রঘুনাথ। বিশেষ কোনো কাজ না থাকলে কোথাও বেরোতো না। অন্যান্য সময় আমিও বাড়িতে থাকি, তবে গতকাল দফতর থেকে জরুরি ডাক আসে, ফলে এক প্রকার বাধ্য হয়েই পৌঁছে যেতে হয় সেখানে। এসব জায়গাতে কত চাপ জানেনই তো। তো গতকাল বিকেলে যথারীতি বাড়ি ফিরে আসি, কিন্তু এই সময় যে এক বিভৎস ঘটনা অপেক্ষা করে থাকবে তা কি আর ভাবতে পেরেছিলাম ব্যোমকেশ বাবু? আচ্ছা সন্ধ্যা দেবী, বাড়িতে প্রবেশ করে আপনি ঠিক কি কি লক্ষ্য করেন? মানে মৃতদেহ ছাড়াও এমন কোনো জিনিস যার উপস্থিতি সেখানে কাম্য নয়? ব্যোমকেশের এই প্রশ্নের জবাবে বেশ খানিকক্ষণ ধরেই কিছু একটা ভেবে চললেন মহিলা। পরবর্তীতে বেশ উত্তেজিত স্বরেই বলে উঠলেন তিনি, এখনো পরিষ্কার মনে আছে, এই যে এই হলঘরটার মাঝ বরাবর পড়েছিল লাশটা, রক্তে ভেসে যাচ্ছিল গোটা মেঝে। পুরোই অবস্থা দেখে জ্ঞান হারাতে বসেছিলাম, তবে পর মুহূর্তেই সামলে ফেলি নিজেকে। কিন্তু ততক্ষণে সব শেষ ব্যোমকেশ বাবু, সব শেষ। তবে হ্যাঁ, একটা কথা, দরজাটা কিন্তু ভেতর থেকেই খোলা ছিল। কিন্তু কেন? মিলন তো গত কয়েকদিনের জন্য দেশের বাড়ি গিয়েছিল, তাহলে কি? আচ্ছা, মিলন বলতে আপনাদের বাড়ির চাকর কি, তাই তো? হ্যাঁ, ঠিকই ধরেছেন। গত সপ্তাহে হঠাৎ একদিন ছুটিতে বসে সে। মা অসুস্থ, সেই কারণেই নাকি দেশের বাড়ি যেতে চায়। বিশেষ একটা আপত্তি করিনি, তা আজ সকালেই ফিরে আসে সে। অর্থাৎ হত্যাকারী আগে থেকেই চিনতেন রঘুনাথ বাবুকে, সেই কারণেই হয়তো তার উদ্দেশ্যে দরজা খুলে দেন উনি। অবশ্য আরেকটি সম্ভাবনাও রয়েছে, আর তা হলো অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে দরজা ভেঙে ভেতরে ঢোকে সে। আচ্ছা সন্ধ্যা দেবী, শেষ প্রশ্ন, গত কয়েকদিন ধরে আপনার ভাইপোর মধ্যে কি কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেছিলেন? মানে কোনো বিষয় নিয়ে আনমনা থাকতেন কিংবা কোনো ভয়? না মশাই, এমন কিছু দেখেছি বলে তো মনে পড়ে না। বেশ কিছুটা সময় ধরে প্রশ্নোত্তর পর্বের সমাপ্তি শেষে বাইরের পথে বেরোলাম আমরা। এরপর দুপুর হতে সন্ধে পর্যন্ত সময়টা ঘরের ভিতরেই রইল ব্যোমকেশ। এদিকে বহু দিনের প্রতীক্ষা শেষে বৃষ্টিটা আজ
বেশ মুষলধারেই নেমেছে। এর মাঝেই একবার চা দিতে এসে সত্যবতী প্রশ্ন করে বসলো, এই ঠাকুরপো, আমার কোনো জটিল রহস্য নাকি? বাড়ি আসার পর থেকে তোমার বন্ধুটি যেভাবে ঘরের ভেতরে বসে রয়েছে তাতে খুব চিন্তা হচ্ছে গো। যদিও এক্ষেত্রে তার উদ্দেশ্যে সান্ত্বনা প্রদান করা ছাড়া আর বিশেষ কোনো উপায় ছিল না আমার কাছে। চিন্তা করো না বৌঠান, তাছাড়া ব্যোমকেশের এই স্বভাবটা কি আর আজকের নাকি? প্রতিটি তদন্তের শুরুতে ঠিক এভাবেই নিজেকে গুটিয়ে নেয় ও। এখন তাকে বিরক্ত করা মানে বাঘের খাঁচায় প্রবেশ করার চাইতে বড় বিপদকে আমন্ত্রণ দেওয়া, কি বুঝলে? আমার এই কথায় এবার একখান মুচকি হেসে উঠল বৌঠান। পরের দিন সকালে ঘটনার স্রোত বিশেষ কোনো মোড় না নিলেও আসল ঘটনাটা ঘটল সন্ধ্যের দিকে। দীর্ঘ বেশ কিছুটা সময় ধরে হয়ে চলা ঝিরঝিরে বৃষ্টি মাঝে আড্ডা দিয়ে চলেছে দুই বন্ধু। ঠিক এমন সময় টেলিফোনটা বাজতে সেদিকে এগিয়ে গেল ব্যোমকেশ। 2 থেকে 3 মিনিটের কথোপকথন শেষে ইতিমধ্যেই মুখটা বেশ গম্ভীর হয়ে গিয়েছে তার। সেদিকে খেয়াল করতে কৌতূহল মাখানো গলায় প্রশ্ন করে বসলাম, কে ফোন করেছিল ভায়া? আর কি বা এমন কথা হলো যে তোমার মুখখানি অমন বাংলার পাঁচের মতো? সম্পূর্ণ বাক্য শেষ না করতে দিয়েই ব্যোমকেশ বলে উঠল, আরও একখানা খুন, এবার এটা শোভাবাজারে একই কায়দায় হত্যা করা হয়েছে। না, এবার আর চুপ করে বসে থাকা যাবে না অজিত। চলো চলো অজিত, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, কেমন? বুকের ভিতরকার ঢিপঢিপটা যেন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে আমার। পরপর 2টি খুন, তাও আবার একই কায়দায়। তবে কি এই 2 ব্যক্তির মধ্যে কোনো যোগসূত্র রয়েছে? এরম একাধিক প্রশ্ন ঘুরে চলেছে আমার মাথার মধ্যে। এরই মাঝে বৃষ্টি আর মেঘের গর্জন যেন আরো বেড়েই চলেছে। যদিও এ সকল বাহ্যিক পরিস্থিতি নিয়ে ভাবতে নারাজ ব্যোমকেশ। গোটা রাস্তা জুড়ে চোয়ালটা এক প্রকার শক্ত করেই বসে রইল সে। ঘড়ির কাঁটা 8টার ঘর ছুতে ব্যোমকেশের পিছন পিছন ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হলাম। বাড়িটিতে প্রবেশ করতেই এবার হন্তদন্ত হয়ে আমাদের নিকট এগিয়ে এলেন রাখাল বাবু। ব্যোমকেশ বাবু, সময়ের সাথে সাথে চাপ যে ক্রমশ বেড়েই চলেছে। এবার একটা সমাধানের রাস্তা বের করতেই হবে, নইলে আমার চাকরিটা যে। ভদ্রলোকের এ সকল কথার মাঝে ইতিমধ্যে ঘরের চারিধারে একবার নজর ঘুরিয়ে নিল ব্যোমকেশ। সবকিছুই যেন বেশ সাজানো গোছানো, অর্থাৎ বাড়ির মালিক যে বেশ শৌখিন মানুষ ছিলেন তা সহজেই আন্দাজ করা যায়। আচ্ছা রাখালবাবু, কে এই ব্যক্তি আর কিভাবেই বা খুন হলেন তিনি? এই ক্ষেত্রে আপনার প্রাথমিক ধারণা কি? রাখালবাবুর দেখানো পথ ধরে দোতলার একটি ঘরের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা। এর মাঝে ভদ্রলোকের দেওয়া বিবরণ খানিকটা এরকম। মৃত ব্যক্তির নাম সমরেশ সান্যাল, বয়স 32 বছর, লম্বাটে গড়নে, সরকারি দফতরে কর্মরত ছিলেন। ছোট বয়সেই বাবা মাকে হারান, আর অপরদিকে অকৃতদার হওয়ায় দোতলা এই বাড়িটাতে একাই থাকতেন তিনি। ব্যোমকেশের সান্নিধ্যে থাকায় মৃতদেহ দেখার অভিজ্ঞতা অবশ্যই প্রথম নয়, তবে গত একদিনের ভিতর যে পরপর 2টি খুনের ঘটনায় জড়িয়ে পড়তে হবে তা কল্পনাও করতে পারিনি। বর্তমানে ঘরের ভিতর প্রবেশ করতেই যেন চক্ষু চড়ক গাছ হওয়ার জোগাড় হলো সকলের। বিছানায় এক প্রকার চিত হয়ে পড়ে সমরেশ বাবুর মৃতদেহ। রাখাল সরকারকে নিয়ে এবার সেই দিকেই অগ্রসর হলো ব্যোমকেশ। বেশ খানিকক্ষণ ধরে দেহটি পর্যবেক্ষণ করার পর অবশেষে বলে উঠল সে, এক্ষেত্রেও মাথার পিছনে আঘাতের কারণে মৃত্যু হয়েছে বলে মনে হয়, অর্থাৎ পরপর 2টি খুন, তাও আবার একই পন্থায়। তবে শুধু খুনের কায়দায় যে এক তা নয় ব্যোমকেশ বাবু, বরং আরও একটা বিষয় রয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই আন্দাজ করা যায়। কোন বিষয়ে বলছেন একটু খোলসা করে বলুন না। ব্যোমকেশের প্রশ্নের উত্তরে এবার পকেটের ভিতর হতে একটা কাগজ বের করে সেটা ওর দিকে বাড়িয়ে দিলেন রাখালবাবু। তা কাগজখানি খুলতেই এবার সেই দিকে মুখ বাড়ালাম আমি, আর সেটার উপর লেখা শব্দগুলি চোখে পড়তেই কার্যত চমকে উঠলাম। গজের বাদে শোভা, অর্ধেকের পথে বদলা, মৃত্যুর দ্বার খোলা আছে, শেষের একখান হামলা। মুহূর্তের মধ্যেই ব্যোমকেশের চোখে মুখে খেলে উঠল
একের পর এক চিন্তার বলি রেখা। খুনের মাঝে আবার নতুন এক ধাঁধা। তবে এই সংকেতের আড়ালে হত্যাকারী ঠিক কি বলতে চাইছে ভাই? খানিকটা সময় চুপ থাকলেও এবার খানিকটা মুচকি হেসে উঠল ব্যোমকেশ। গজের বাদে শোভা। গজের সমার্থক শব্দ হলো হাতি, অর্থাৎ হাতিবাগান। আর এই শোভা বলতে সম্ভবত শোভাবাজারের দিকে ইঙ্গিত করা হয়েছে। আসলে ধাঁধাটির মাধ্যমে পুলিশকে বেশ কিছুটা সময় ব্যস্ত রাখাই ছিল খুনির আসল উদ্দেশ্য। তবে বর্তমানে তার প্রতিপক্ষের নাম যে ব্যোমকেশ বক্সী, এটা বোধ করি জানা নেই তার। তবে আবারও একবার চুপ করল ব্যোমকেশ। প্রায় আধ ঘন্টার উপর সময় ধরে সম্পূর্ণ বাড়িটা প্রদক্ষিণ শেষে বের হওয়ার মুহূর্তে খালি একবার বলে উঠল, রাখালবাবু, চারিদিকে ভালো করে নজর রাখতে হবে, বুঝলেন? সংকেতটা আরেকবার পড়ুন তো। সেখানে বলা রয়েছে, অর্ধেকের পথে বদলা। আর ওই শেষের হামলাই বা কেন উল্লেখ করা হলো, অর্থাৎ খুনির কাজ যে এখনো শেষ হয়নি, সেই বার্তাই দিতে চেয়েছেন সে। এখানে কোনো একটি ভুলের অর্থ হলো আর একখানা প্রাণের বিসর্জন দেওয়া। আর হ্যাঁ, পোস্টমর্টম রিপোর্টটা আসলে একবার আমাকে জানাবেন, কেমন? আজ মঙ্গলবার, 2 দিন পেরিয়ে গিয়েছে, অথচ এখনো পর্যন্ত বিশেষ কোনো সূত্রের হদিশ মেলেনি। বর্তমানে সেই খোঁজেই বের হয়েছি। গন্তব্যস্থল হাতিবাগান। তবে সন্ধ্যা দেবীর বাড়ি নয়, বরং অজানা কোনো এক উদ্দেশ্যে ব্যোমকেশের পিছু নিয়েছি আমি। কৌতূহল চেপে রাখতে না পেরে মাঝপথে একবার জিজ্ঞেস করে বসলাম, এই ব্যোমকেশ, নতুন কোনো তথ্য মিলল? কোথায় বা চলেছি কিছুই তো বলছো না। একদিকে আমায় নিজের সহযোগী বলো, আবার অপরদিকে এমন চুপ করে থাকো। এবার কিন্তু আর তর সইছে না, এই বলে দিলাম। কিন্তু আমার এই কথায় যেন কোনো ভ্রুক্ষেপই করল না সে। বড় রাস্তা পেরিয়ে গলির ভিতর প্রবেশ করতেই অবশ্য বলে উঠল ব্যোমকেশ, আহা অজিত, কয়েকদিন ধরে লক্ষ্য করছি যে কথায় কথায় বড়ই অধৈর্য হয়ে পড়ছো তুমি। আচ্ছা শোনো তবে, গতকাল সমরেশবাবুর ঘর থেকে বের হওয়ার পূর্বে দেওয়ালে টাঙানো একখানা চিত্রে আমার নজর যায়। ছবিটিতে উপস্থিত রয়েছেন 3 ব্যক্তি। একজন হলে কি সমরেশ সান্যাল, দ্বিতীয় ব্যক্তিকে ঠিক চিনি না। আর তৃতীয়জন, তাকে চেনো নাকি তুমি? হ্যাঁ অবশ্যই, তাছাড়া শুধু আমি কেন, এই ভদ্রলোককে তুমিও চেনো। গত শনিবার ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরেই তো রহস্যের সূচনা, বন্ধু। ব্যোমকেশের কথার পরিপ্রেক্ষিতে কার্যত থম মেরে গেলাম। এ কি বলছে সে? তাহলে এবার কার পালা? দ্বিতীয় জনটাই বা কে? এরকম একাধিক প্রশ্ন ঘুরে চলেছে মাথায়। অর্থাৎ মৃতেরা একে অপরকে চিনত, কি তাই তো? আর হ্যাঁ, ছবিতে বিদ্যমান ওই অজানা ব্যক্তিটির পরিচয় প্রসঙ্গে কিছু জানতে পারলে নাকি? গতকাল ছবিটা নজরে আসতেই এক মুহূর্ত সময় নষ্ট না করে রাখালবাবুকে জানাই সেই ব্যাপারে। এরপর এক রাতের মধ্যে কি পরিশ্রমটাই না করলো সে। আজ ভোরের দিকে টেলিফোনের শব্দ কানে আসতেই এগিয়ে যাই। ফোনের অপর প্রান্ত থেকে রাখালের দেওয়া তথ্য অনেকটা এরকম। অজানা ওই ভদ্রলোকের নাম স্বপন মজুমদার, বয়স ওই 30-এর আশেপাশে। আর এই হাতিবাগানের কোনো এক স্থানেই তার বাড়ি। ব্যাস, বর্তমানে আমার কাছে সবটাই পরিষ্কার হয়ে গিয়েছে। অর্থাৎ স্বপনবাবুর বাড়ির উদ্দেশ্যেই হেঁটে চলেছি, ঠিক তো? তবে একটা কথা বলো, এই ব্যক্তিটির উপরেই কেন সন্দেহ হলো তোমার? এটাকে ঠিক সন্দেহ বলা যায় না। ভেবে দেখো, ছবির মধ্যে উপস্থিত দুজনকেই কিন্তু খুন হতে হয়েছে। এরপরেও হত্যালীলা থামার কোনো লক্ষণ আছে বলে আমার তো মনে হয় না। এই মুহূর্তে দাঁড়িয়ে স্বপন মজুমদারের প্রাণ সংশয় হলেও কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না। তাই ওনার সাথে সাক্ষাৎ হওয়াটা বর্তমানে অত্যন্তই জরুরি, বুঝলে? এইভাবে চলতে চলতে আর মিনিট খানেকের মধ্যেই অবশেষে হাজির হলাম নির্দিষ্ট ঠিকানায়। এই কয়েকদিনে যেভাবে একটির পর একটি নতুন স্থানে অভিযান ঘটে চলেছে, তাতে এবার না সব আবার তাহারগোল পাকিয়ে বসে। এই ভাবতে ভাবতে বাড়ির নিকট উপস্থিত হলাম আমরা। কয়েক সেকেন্ডের অপেক্ষা শেষে দরজা খুলে দিলেন এক ভদ্র মহিলা, 60 বয়স্কা। মুখ চোখে একটা কৌতূহলী দৃষ্টি লক্ষ্য করতেই ব্যোমকেশ বলে উঠল, নমস্কার, অধমের নাম ব্যোমকেশ বক্সী। আর ইনি হলেন আমার বন্ধু তথা বিখ্যাত লেখক অজিত বন্দ্যোপাধ্যায়। একটি তদন্তের স্বার্থেই আমাদের এখানে আসা। আচ্ছা, এটা কি স্বপন মজুমদারের বাড়ি তো? ভদ্রলোকের সঙ্গে কি দেখা করতে পারি? আসলে খুবই দরকারি একটা কাজ ছিল, আর সেই কারণেই। এহেন একটি পরিচয় পর্ব শেষ হতেই আমাদেরকে বাড়ির ভিতর আহ্বান জানালেন বৃদ্ধা। তাদের পরিস্থিতি যে খুব একটা সচ্ছল নয় তা সহজেই আন্দাজ করা যায়।
সামনের দুটি চেয়ারে বসতে বলে এবার খানিকটা স্থির চোখে আমাদের দিকে চেয়ে রইলেন তিনি। কিন্তু এ কি, মহিলার চোখটা একবার চিকচিক করে উঠল নাকি? কিন্তু কেন? মুহূর্তের মধ্যে পাশের ঘর হতে একখান ছবি এনে সেটিকে ব্যোমকেশের দিকে বাড়িয়ে দিলেন তিনি। বেশ কিছুটা সময় চুপ থেকে খানিকটা ধরা ধরা গলায় এবার বলে চললেন বৃদ্ধা। যতদূর মনে পড়ে আপনি একজন গোয়েন্দা, কি ঠিক তো? আর অজিত বাবুকে তো আমি চিনি। আসলে আমার ছেলে গোয়েন্দা গল্প পড়তে খুবই ভালোবাসতো, সেই সূত্রে আমারও একটা আগ্রহের সৃষ্টি হয়। তবে এখন তো সব শেষ। আচ্ছা সুরঞ্জনা দেবী, আপনার স্বামী, ছেলে আর বৌমা এখন কোথায়? না মানে বাড়িতে তো কাউকেই দেখছি না, তাই জিজ্ঞাসা করার কি। ব্যোমকেশের প্রশ্নে ভারী অবাক হলেন মহিলা। পর মুহূর্তেই এবার তিনি পাল্টা প্রশ্ন করে বসলেন। আমার নামটা আপনি কিভাবে? তবে কি সবটা খোঁজ নিয়েই এসেছেন? না না, একদমই নয়। আসলে কয়েক মুহূর্ত পূর্বে যে ছবিখানা দিলেন সেখানেই 4 জনের উপস্থিতির পাশাপাশি তাদের নামটাও উল্লেখ করা রয়েছে, সেই জন্যই আর কি। ও তাই বলুন, সেই কারণেই ভাবছি যদি সবটাই জেনে যেতেন তবে এখানে আর কেনই বা আসতেন বলুন। গত কয়েক বছর ধরে বয়স্ক এই মানুষটার সাথে কেউ দেখা করতে এসেছে বলে তো আমার মনে পড়ে না ব্যোমকেশ বাবু। আপনার কথাখানে ঠিক বুঝলাম না, বাকি মানুষগুলো কই গেলেন? তাছাড়া গোটা বাড়িতে আপনি একাই বা কেন রয়েছেন? বর্তমানে বেশ কিছুটা সময় ধরে যেন এক নিস্তব্ধতা বিরাজ করে চলেছে গোটা ঘর জুড়ে। কাঁপা কাঁপা গলায় ফের একবার বলে চললেন বৃদ্ধা। এই কয়েক বছর আগের কথা, স্বামী আর ছেলেকে নিয়ে সুখের সংসার ছিল আমার। পরবর্তীতে প্রেম করে বিয়ে হয় স্বপনের। এত পর্যন্ত সব কিছু ঠিক থাকলেও পরবর্তীতে কার যে নজর লাগলো তা আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। 4 বছর আগের কথা, আচমকাই একদিন আত্মহত্যা করে বসে আমার ছেলেটা। প্রতিদিনকার মতো সকালে ঘুম থেকে উঠতেই বৌমার চিৎকারে তার ঘরে ঢুকতেই দেখি মেঝেতে পড়ে স্বপনের দেহ, মুখ দিয়ে বয়ে চলেছে ফেনার মতো কিছু একটা। এক্ষেত্রে বিষ খাওয়ার কারণেই যে তার এহেন হাল, সেই বিষয়টা বুঝতে অবশ্য দেরি হয়নি। তবে পরে ডাক্তার ভর্তি করেও তাকে আর বাঁচানো যায়নি। ঘরের এক প্রান্তে খালি একটা চিঠি লিখেই যায় সে, আমায় ক্ষমা করে দিও তোমরা, এই জীবনে কিছুই করে উঠতে পারলাম না, তাই এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাণ ত্যাগ করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। এক নাগারে বলে এবার কিছুটা থামলেন সুরঞ্জনা দেবী। বৃদ্ধার স্বীকারোক্তির পর ইতিমধ্যেই পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে আমার। সমরের সান্যালের বাড়ি থেকে পাওয়া চিত্রে দ্বিতীয় ব্যক্তিটিও মারা গেছে। তাহলে হত্যাকাণ্ডের পরবর্তী ধাপ কি? কেই বা হতে চলেছে খুনির পরবর্তী টার্গেট? কোনো এক অজানা ভয় সমগ্র পরিবেশটাকে যেন ধীরে ধীরে গ্রাস করে চলেছে। এর মাঝে এবার মোক্ষম একটা প্রশ্ন ছুড়ে বসলো ব্যোমকেশ। আচ্ছা, তাহলে আপনার স্বামী আর বৌমার কি হলো? আর তারা এখন কোথায়? স্বপনের মৃত্যুর পর কয়েকদিন যেতে না যেতেই বাড়ি ছেড়ে চলে যায় তার স্ত্রী। মেয়েটার এমন আচরণে বেশ অবাকই হই। তবে কি কারণেই বা আটকাতাম তাকে? এরপর যতদিন অগ্রসর হতে থাকে প্রতিটা মুহূর্তে যেন ভেঙে পড়তে থাকি আমরা। আত্মহত্যা হওয়ায় পুলিশেরাও আর বিশেষ তদন্ত করেনি। তবে এই মৃত্যুর এই কারণটা মানতে নারাজ ছিল স্বপনের বাবা। এরপর একদিন কাউকে না জানিয়ে বাড়ি ছেড়ে চলে যান তিনি। কোথায় গেলেন, কি করছেন কিচ্ছুটি জানি না। স্বামীর রেখে যাওয়া টাকাতেই
কোনো মতে দিন কাটছে আমার। মাঝে মধ্যে ইচ্ছে করে আমিও না হয় একদিন। ব্যাস এইটুকুই, আর বিশেষ কিছু বলতে পারেন না বৃদ্ধা। পুত্র শোকে এক প্রকার বিহ্বল হয়ে তাকিয়ে থাকেন আমাদের দিকে। আপনার মনের পরিস্থিতি বেশ ভালো মতোই আন্দাজ করতে পারি, তবে দুটো প্রশ্ন রয়েছে। এক্ষেত্রে কিছুটা যদি সহায়তা করেন তবে এক কিংবা একাধিক মানুষের প্রাণ বাঁচলেও বাঁচতে পারে। ব্যোমকেশের এই কথা এবার নড়ে চড়ে বসলেন তিনি। মায়ের কোল খালি হওয়ার যন্ত্রণা বুঝি, তাই আর কারোর প্রাণ যাক তা আমি কখনো চাইব না। তা ব্যোমকেশ বাবু, বর্তমানে যা যা প্রশ্ন রয়েছে সব করতে পারেন। প্রথম প্রশ্ন হলো, স্বপনবাবুর মৃত্যুটা কি স্বাভাবিক ছিল? আপনার কি মনে হয়? আর দ্বিতীয় প্রশ্ন, সমরেশ সান্যাল আর রঘুনাথ বন্দ্যোপাধ্যায় নামের কাউকে কি আপনি চেনেন? সুরঞ্জনা দেবীর দিকে এবার একখান ছবি এগিয়ে দিল ব্যোমকেশ। এক্ষেত্রে এক মুহূর্ত সময় নষ্ট না করে তিনি জবাব দিলেন, হ্যাঁ ব্যোমকেশ বাবু, এই দুজনকে তো আমি চিনি। এই এই যে বাম পাশেরটা, এটা হলো সমরেশ, আর ডান দিকের ছেলেটা রঘুনাথ। স্বপনের খুব ভালো বন্ধু ছিল ওরা, তবে একটা সময়ের পর বিশেষ যোগাযোগ ছিল না তাদের। এমনকি ছেলে দুটোর কথা তুললেও কেমন একটা বিচিত্র আচরণ করতো আমার ছেলেটা। কিন্তু এদের বিষয়ে হঠাৎ কেন জিজ্ঞেস করছেন বলুন তো? গত কয়েকদিনে এই দুজনকেই খুন করা হয়েছে, আর সেই ঘটনা তদন্তেই নেমেছি আমি। আচ্ছা, যদি কিছু মনে না করেন তবে আপনাদের এই পারিবারিক ছবিটা কি আমি নিয়ে যেতে পারি? কিছুটা সময় নিয়ে এবার হ্যাঁ সূচক একটা ঘাড় নাড়লেন তিনি। ঘটনাস্থল থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথ ধরেছি আমরা। গোটা পথে একটি বাক্য পর্যন্ত খরচ করল না ব্যোমকেশ। খালি বাড়ি ঢোকার পূর্বে বলে উঠল, শোনো, বেশ কয়েকটা কাজ রয়েছে, ফিরতে ফিরতে সন্ধে হবে, চিন্তা নেই। তাছাড়া যেভাবে রহস্য ডানা বেঁধে চলেছে তাতে তৎক্ষণাৎ কিছু একটা করতেই হবে, বুঝলে? সন্ধে পেরিয়ে ঘড়ির কাঁটা ইতিমধ্যে 8টার ঘর ছুঁয়েছে। বৃষ্টির মধ্যে বাইরে খুব একটা মানুষজন পর্যন্ত বের হচ্ছেন না। তবে কি কোনো বিপদে পড়ল ব্যোমকেশ? অন্তত একবার জানিয়ে দিলে তো আর চিন্তা হয় না। এই পরিস্থিতিতে আর চুপ করে বসেও থাকা যায় না। দ্রুত একটা পোশাক গলিয়ে নিয়ে বের হতে যাব, এমন সময় ঘরে প্রবেশ করলো সে। হেই অজিত, তুমি আবার কোথায় বেরোচ্ছ? না মানে বিশেষ কোনো কাজ আছে নাকি ভাইয়া? খানিকটা রাগত স্বরেই জবাব দিলাম, সন্ধ্যের সময় ফিরবে বলেছিলে, অথচ এত রাত হয়ে গেল। হ্যাঁ, চিন্তা হয় না বুঝি? তবে তোমার আর কি বলো, সব বুঝে গেলে তো হয়েই যেত। ওদিকে বৌঠান পর্যন্ত চিন্তায় বসে রয়েছে, কিন্তু সেই দিকে আর কেন খেয়াল করবে তুমি? আহা অজিত, তুমিও দিন দিন সত্যর মতোই হয়ে যাচ্ছ। এত চিন্তা করলে চলে নাকি? হ্যাঁ, তদন্তের স্বার্থে কতখানি পরিশ্রম করতে হয় তা তোমার চাইতে ভালো আর কে জানবে বলো? বিশেষ করে যেভাবে একের পর এক প্রাণ গিয়ে চলেছে, সেখানে কি আর শান্ত থাকা যায়? একটা না একটা সমাধান সূত্র তো বের করতেই হবে, কি বুঝলে? তা আসল অপরাধীর কোনো সূত্র মিলল নাকি? সে অনেক ব্যাপার। আচ্ছা শোনো তবে। চেয়ারে বসতে বসতে কিছু একটা বলতে যাবে সে, এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ আসতে বেশ অবাকই হলাম। এত রাতেই আবার কে উপস্থিত হলেন? তা সেই শব্দ লক্ষ্য করে দরজা খুলতেই আবার এক প্রকার হন্তদন্ত হয়ে ঘরে প্রবেশ করলেন সন্ধ্যা বন্দ্যোপাধ্যায়। অন্ধকারের কালো বেষ্টনী পেরিয়ে আলোর মধ্যে উপস্থিত হতেই তার চোখ মুখে অস্থির ভাবটা এবার স্পষ্ট লক্ষ্য করলাম। বেশ উত্তেজনার সাথে সামনের দিকে অগ্রসর হলেন মহিলা। আপনাকে দেখে তো বেশ চিন্তিত বলেই মনে হচ্ছে। নতুন করে কোনো ঘটনা ঘটলো নাকি? চিন্তা করবেন না, যা যা হয়েছে সব খুলে বলুন। ব্যোমকেশের সান্ত্বনা বাণীর যেন কোনো প্রভাবই পড়ল না তার উপর। বেশ উত্তেজিত স্বরেই তিনি বলে উঠলেন, বাঁচান ব্যোমকেশ বাবু, রঘুনাথকে মেরেও শান্তি হয়নি হত্যাকারীর। পরের টার্গেট আমি মশাই, হ্যাঁ আমি ওদের টার্গেট। ওরা আমায় খুন করতে চায়। দয়া করে ব্যোমকেশ বাবু আমায় বাঁচান, আপনি বাঁচান। প্রথমে আপনি শান্ত হন, আর তারপর না হয় আপনার সব কথাই শুনবো, কেমন? এই বলে
ভদ্রমহিলার দিকে এক গ্লাস জল এগিয়ে দিল ব্যোমকেশ। মুহূর্তের মধ্যেই তা শেষ করে ফেলে একেবারে ভুলে চললেন তিনি। আজ বিকেলের কথা মশাই, কাজের সূত্রে বাড়ি থেকে বের হওয়া, এরপরে বাড়ি ফিরতে দরজার কাছে একটি কাগজ পড়ে থাকতে দেখে মুহূর্তের মধ্যেই তুলে নিই সেটাকে। তবে কাগজটির ভেতরে লেখা দেখে আর কি শান্ত হয়ে বসে থাকা যায়? ব্যোমকেশ বাবু, এক্ষুনি যদি কিছু করা না যায়, আমার প্রাণটাই হয়তো। না না, আমি মরতে চাই না, আমাকে বাঁচান, বাঁচান আমাকে, দয়া করুন। ব্যোমকেশের হাতে ইতিমধ্যেই সেই কাগজখানি তুলে দিয়েছেন সন্ধ্যা দেবী। সিগারেট জ্বালাতে জ্বালাতে সেটাই একবার পড়ে নিল সে। চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা, ধরেছি তোমায় বাঁচবে কেমনে, ঝুলছে মৃত্যুর খাড়া। আচ্ছা সন্ধ্যা দেবী, এখানে আপনার মৃত্যুর কথা বলা হয়েছে সেটা বুঝলাম, কিন্তু চুরি বিদ্যা বিষয়টা ঠিক মাথায় ঢুকলো না। কিছু মনে না করলে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। এক্ষেত্রে অতীতে কি কোনো রকম চুরি কিংবা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন? দেখুন, যা যা হয়েছে সবটা খোলসা করে বলুন, না হলে আপনাকে বাঁচানো হয়তো সম্ভব হবে না। ব্যোমকেশের এই প্রশ্নে যেন বেশ খানিকটা হকচকিয়ে গেলেন ওই মহিলা। তবে মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নিয়ে পাল্টা জবাব দিলেন তিনি। না ব্যোমকেশ বাবু, সারাটা জীবন স্বচ্ছতার সাথে কাজ করে গিয়েছি, কোনো দুর্নীতির সঙ্গে আমার যোগাযোগ ছিল না, এবং বর্তমানেও যে নেই তা হলফ করে বলতে পারি। কিন্তু কে বা কারা আমার প্রাণ নিতে চাইছে, সেটাই বর্তমানে বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, আগের দুটি খুনে এই ব্যক্তিটিরই হাত রয়েছে বলে আমার অনুমান, কারণ সমরেশ বাবুর থেকে এরকমই একটি ধাঁধার সন্ধান পাই আমরা। অর্থাৎ হত্যাকারী যে বুদ্ধিমত্তার সাথে এই সকল কাজ করে চলেছে তা অস্বীকার করে লাভ নেই। সন্ধ্যা দেবী, বর্তমানে পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হয়ে উঠেছে, ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি আমার কাছে কিছুই লুকাবেন না বলেই আশা করছি। আচ্ছা, আপনি সাবধানে বাড়ি যান, আর হ্যাঁ, পারলে পুলিশকে একটা খবর দিয়ে রাখবেন, কেমন? ওর কথা শেষ হতে এবার বেশ খানিকটা আশ্বস্ত হয়েই বিদায় নিলেন সন্ধ্যা বন্দ্যোপাধ্যায়। মহিলার বিদায়ের দিকে চেয়ে এবার ব্যোমকেশের উদ্দেশ্যে জিজ্ঞেস করে বসলাম, ভায়া, সময়ের সাথে সাথে রহস্য যে ক্রমশ ঘনীভূত হয়ে চলেছে। প্রথমে রঘুনাথ বন্দ্যোপাধ্যায়, আর তারপর সমরেশ সান্যালের খুন। স্বপনবাবুর বাড়ি গিয়েও বিশেষ কোনো লাভ হলো না, আর এখন হুমকি সূচকেই ধাঁধা। আচ্ছা, সকাল থেকে রাত পর্যন্ত ঠিক কোথায় কোথায় গিয়েছিলে সে ব্যাপারে তো কিছুই জানালে না তুমি। বর্তমানে মূলত তিনটি বস্তুর উপর ক্রমাগত নজর রেখে চলেছে ব্যোমকেশ। সমরেশ বাবুর বাড়ি থেকে উদ্ধার হওয়া চিত্র, সন্ধ্যা দেবীর প্রদান করা সংকেত, আর তৃতীয়টি হল স্বপন মজুমদারের পারিবারিক অ্যালবাম। বেশ খানিকক্ষণ ধরেই সেগুলির উপর পর্যবেক্ষণ শেষে একবার মুখ তুলল সে। অজিত, ইতিমধ্যেই বেশ কয়েকটা খটকা দূর হয়েছে, তবে আসল অপরাধীর সন্ধান পেতে হলে আরো প্রমাণের প্রয়োজন ছিল, বুঝলে? তা আজ বেলার দিকে সন্ধ্যা দেবীর বাড়িতে পৌঁছে যাই। সেই সময় মহিলা বাড়িতেই ছিলেন, তবে আমাকে দেখে আচমকাই ব্যতিব্যস্ত হয়ে ওঠেন তিনি। সন্ধ্যা দেবীর এই আচরণের পিছনে অবশ্যই কী কারণ রয়েছে তা আন্দাজ করা ভারী মুশকিল হয়ে পড়ে। একই সঙ্গে বাড়ির চাকরের সঙ্গে কথা বলে জানতে পারি গত সপ্তাহে দেশের বাড়িতে গিয়েছিল সে। এক্ষেত্রে মিথ্যা বলার কোনো প্রশ্নই নেই। তবে সেখান থেকে বের হওয়ার সময় বাড়ির পেছনের প্রান্ত থেকে বেশ খানিকটা ধোঁয়া বেরোতে দেখি। এরপর সেই দিকটা লক্ষ্য করেই এগিয়ে যাই। বললে বিশ্বাস করবে না, কিন্তু সেই স্থানে এমন কিছু জিনিস আমার চোখে পড়ে যা অত্যন্ত আশ্চর্যজনক বললেও কম বলা হবে। তা কি এমন দেখলে তুমি? মানে ওই ধোয়ার মধ্যে কি নতুন কোনো আলোর সন্ধান পেলে নাকি? বাড়িটির পিছনের দিকে উপস্থিত হতেই দেখি যে বেশ কয়েকটা কাগজ কিংবা সেই জাতীয় বস্তুকে আগুনে পোড়ানো হয়ে চলেছে, আর সেখান থেকেই ধোঁয়ার উৎপত্তি। বেশিরভাগ বস্তুই পুড়ে গেলেও এক দুটি কাগজের কিছুটা অংশ উদ্ধার করি। কিন্তু অবাক করে দেওয়ার বিষয় হলো এই যে আত পোড়া অংশে ছিল সমরেশ সান্যালের নাম। মাঝের কয়েকটা লেখা চোখে পড়ে, সেগুলির মধ্যে ভদ্রলোকের পুরাতন নম্বর তালিকা কিংবা নিয়োগপত্র জাতীয় কিছু আছে বলেই মনে হলো। কিন্তু ওই সকল জিনিস সেখানে কি করছে, আর আগুনটাই বা কে জ্বালালো? অর্থাৎ সন্ধ্যা দেবী যে আমাদের কাছে কিছু গোপন করে চলেছেন সেই বিষয়ে আর কোনো সন্দেহ নেই। বুঝলাম, কিন্তু কয়েক মুহূর্ত পূর্বে যখন উনি এলেন
তখন তো এই বিষয়ে তাকে সরাসরি জিজ্ঞেস করতে পারতে। উনি যদি আমাদের কাছে কিছু লুকানোর চেষ্টা করেন তবে সে ব্যাপারে কখনোই জানাবেন না, এটাই তো স্বাভাবিক বিষয়। বরং আমাদেরকে খোঁজ করতে হবে। এছাড়াও আর একটি বিষয় রয়েছে। আচ্ছা, স্বপনবাবুর মায়ের কথা তোমার মনে পড়ে? বৃদ্ধার বক্তব্য অনুযায়ী আজ থেকে ঠিক 4 বছর পূর্বে মারা যান তার ছেলে। তার দুপুরের দিকে থানায় উপস্থিত হয়ে বেশ খানিকক্ষণ ধরে রাখালবাবুর সঙ্গে কথা হয়। তার থেকে পাওয়া তথ্য অনুযায়ী সমরেশবাবুর চাকরি পাওয়া আর স্বপন মজুমদারের মৃত্যুর সময়ের ব্যবধান মাত্র কয়েকদিনের। এখানে প্রশ্ন হচ্ছে, তবে কি কাজ না মেলার কারণেই অবসাদে ভুগছিলেন তিনি? আর ঠিক কি সেই কারণেই আত্মহত্যার সিদ্ধান্ত? তবে এর মাঝে তার স্ত্রীর চলে যাওয়ার নেপথ্য কারণই বা কি? অর্থাৎ এই মৃত্যুর পেছনেও কিন্তু একটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে অজিত। এছাড়া ধাঁধাটিকে চুরিবিদ্যা বলতে কি বোঝানো হয়েছে? না, বাড়িতে বসে এই সকল প্রশ্নের উত্তর পাওয়া এক কথায় অসম্ভব। তবে না, থাক, বাদ দাও। কিছু একটা বলতে গিয়েও এবার থেমে গেল ব্যোমকেশ। পরের দিন খুব সকাল নাগাদ বেরিয়ে পড়ে আমার সত্যান্বেষী বন্ধুটি। গোটা দুপুর জুড়ে লেখালেখিতেই নজর দিয়েছিলাম, তবে সকল চিন্তাভাবনা তদন্তের উপর থাকার কারণে কাজে মন বসল না। বিকেলের দিক করে অবশেষে বাড়ি ফিরল ব্যোমকেশ। ইতিমধ্যেই বেশ বিধ্বস্ত দেখাচ্ছে তাকে। শোনো অজিত, এখন কিন্তু আমাকে একদম বিরক্ত করবে না। আর মাত্র 2-1টা খটকা রয়েছে, এগুলো দূর করতে পারলেই সমস্যার সমাধান। এই বলে ঘরের ভিতর প্রবেশ করল সে। সন্ধে 7টা। দরজা খুলতেই এবার কার্যত একটা নির্দেশ দিয়ে বসল ব্যোমকেশ। মাঝে মধ্যে অন্ধকারের মধ্যেই আলোর সন্ধান পাওয়া যায়, বুঝলে? যাই হোক, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, যে কোনো মুহূর্তে বিপদ ঘনিয়ে আসতে পারে। তার আগে অপরাধীকে আসল পথে নিয়ে আসাটাই প্রয়োজন। যদিও ওর এই কথার মাথা মুন্ডু কিছুই বুঝলাম না। ব্যোমকেশের কথা মতো অন্ধকার হতেই সন্ধ্যা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমরা। বৃষ্টিটা বেশ জোর গতিতেই হয়ে চলেছে, ফলে অন্যান্য দিনের তুলনায় পৌঁছতে বেশ খানিকটা সময় লেগে গেল। গোটা রাস্তায় এক প্রকার চুপ করেই রইল ব্যোমকেশ। বুঝলাম বর্তমানে রহস্য দ্বারা বেষ্টিত একের পর এক সুতো আলগা করতে ব্যস্ত আমার বন্ধুটি। তবে অন্যদিকে সন্ধ্যা দেবীর বাড়িতে যে আরও এক চমক অপেক্ষা করে রয়েছে তার কে জানত। বেশ কিছু সময় ধরে হাঁটার পর অবশেষে হাজির হলাম বাড়িটির সামনে। বাইরে থেকে দরজা ঠেলতে আচমকায় সেটি খুলে গেল। ভিতরে সম্ভবত কেউ বা কারা এসেছে। একদম দেরি করা চলবে না, হয়তো কোনো বিপদ অপেক্ষা করে রয়েছে। ব্যোমকেশের কথা শুনে পায়ের গতি বাড়াতে আচমকা কানে আসলো এক ভয়ার্ত চিৎকার। তা লক্ষ্য করে এগোতেই দেখি সব চুপ। এক গম্ভীর অথচ নিশ্ছিদ্র নিস্তব্ধতা গ্রাস করেছে সম্পূর্ণ পরিবেশকে। ধীর গতিতে ঘরে প্রবেশ করতেই এক ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ল। মেঝেতে পড়ে সন্ধ্যা দেবীর নিথর দেহ, আর তার সামনে মুখোশ পরিহিত একটি মানুষ। তার শরীরে জড়ানো রয়েছে বোরখা। কি ভয়ানক সেই দৃশ্যপট! খানিক এগোতেই এবার ব্যোমকেশকে ঠেলে ঘরের বাইরে বের হওয়ার চেষ্টা করল সে। তবে এর ঠিক পর মুহূর্তেই অজানা মানুষটির উদ্দেশ্যে ব্যোমকেশ বলে উঠল, আপনি কে তা আমি জানি, ভয় নেই। আমি কিন্তু পুলিশের লোক নই, আপনার কিছুই হবে না। তবে এখান থেকে পালালে যে আপনি বিপদে পড়তে পারেন তা আমি নিশ্চিত। ব্যোমকেশের মুখে সকল কথা শুনে এবার হঠাৎই থেমে গেল সে। এই কয়েক মিনিটের ব্যবধানে যেভাবে একের পর এক ঘটনার সাক্ষী থাকতে হলো তা মনে করলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। বর্তমানে আমাদের বাড়িতে এসে উপস্থিত হয়েছেন মুখোশধারী ওই মানুষটি। বেশ কিছুটা সময় সব চুপ। নিস্তব্ধতার একটা প্রাচীর ক্রমশ বিরাজ করে চলেছে সমগ্র ঘরটাতে। অপরদিকে ব্যোমকেশের চোখের দীপ্তি যেন ক্রমবর্ধমান। এর মাঝে এবার ঘটে গেল এক আশ্চর্যজনক ঘটনা। চেহারা থেকে মুখোশটা ধীরে ধীরে সরিয়ে চলেছেন অজ্ঞাত পরিচয় সেই মানুষটি। তবে এ কি, ইনি তো এক মহিলা। সবচেয়ে বড় কথা, এই মানুষটাকে আমরা চিনি। তবে মনের মধ্যে ঘুরতে থাকা এই সকল প্রশ্ন মাঝে এবার ব্যোমকেশ বলে উঠল, খুব যদি ভুল না করি তাহলে আপনি হলেন গিয়ে স্বপন মজুমদারের বিবাহিত স্ত্রী, কি তাই তো? আর এই সকল খুনের পিছনে যে আপনার হাত রয়েছে
তা এখন জলের মতোই পরিষ্কার। ব্যোমকেশের প্রশ্নের জবাবে কার্যত গলা উঁচিয়ে বলে উঠল সেই মহিলা। আমি স্বপ্না মজুমদার। আমার স্বামীর সঙ্গে ঠিক কি কি ঘটেছিল, কি কারণে তার মৃত্যু হয়, সেই প্রসঙ্গে সবটা জানেন বলেই আশা করি। তবে অতীতের খুনগুলোতে যে আমার হাত রয়েছে তা প্রমাণ করা অত সহজ নয় ব্যোমকেশ বাবু। দেখুন স্বপ্না দেবী, আপনাকে প্রথমেই বলেছি যে আমি পুলিশের লোক নই, কিংবা আর 5টা সাধারণ গোয়েন্দার মতো কাজ করি না। আমি সমাজের বুক থেকে সকল অপরাধের অবসান ঘটানো এবং আসল সত্যের অন্বেষণ করাই হলো আমার মূল উদ্দেশ্য। তাছাড়া এই মুহূর্তে যে সকল তথ্য রয়েছে তার সাহায্যে আপনাকে খুনি প্রমাণ করতে বিশেষ কোনো অসুবিধা হবে না আমার। এই যেমন ধরুন না, সন্ধ্যা দেবীর খুনের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আপনি। এর থেকে বড় প্রমাণ আর কি চাই? আর হ্যাঁ, হাতের লেখার বিষয়ে বলতে তো আমি ভুলেই গিয়েছি। গতকাল বেশ খানিকক্ষণ পর্যবেক্ষণের শেষে বুঝতে পারি যে স্বপনবাবুর পারিবারিক অ্যালবামের পিছনে থাকা নাম আর সন্ধ্যা দেবীর ধাঁধা, এই দুয়ের সৃষ্টিকর্তাই আসলে একজনই। কারণ দুই ক্ষেত্রে হাতের লেখাটা হুবাহু এক। এরপর আজ সকালে মজুমদার বাড়িতে পৌঁছে গিয়ে জানতে পারি যে ছবিটির পিছনে নামগুলি লিখে রাখেন স্বপনবাবুর স্ত্রী। ব্যাস, আর কি প্রমাণের প্রয়োজন পড়ে বলুন? এখন খুনগুলি কিভাবে আর ঠিক কি কারণে করলেন তা আপনার মুখেই শুনতে চাই। বর্তমানে আমাদের দিকে এক প্রকার ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছেন স্বপ্না দেবী। আসলে রহস্যের গাঢ় অন্ধকার হতে সত্যের মুখোশ টেনে বের করা তো আর 4টিখানি কথা নয়। মুহূর্ত খানেক চুপ থেকে এবার মুখ খুললেন ওই মহিলা। এতক্ষণে নিশ্চয়ই আপনি সব জেনে গিয়েছেন। হ্যাঁ, ওই 3 শয়তানকে নিজে হাতেই শেষ করেছি আমি। কেনই বা করবো না বলুন তো? স্বামীর মৃত্যুর বদলা শুধু নয়, এই সমাজের বুকে ঘটতে থাকা একের পর এক অপরাধের অবসান ঘটানোই ছিল আমার আসল উদ্দেশ্য। এজন্য যদি ফাঁসির দড়িতে ঝুলতে হয় তাও কোনো আফসোস থাকবে না আমার। এই বিষয়টি থেকে আইনের সাহায্য নেওয়া যেত না? কিংবা এমন কোনো রাস্তা কি? আইন মানুষের জন্যই তৈরি, অথচ সমাজের কিছু মানুষ প্রতিনিয়ত সেগুলোকে নিয়ে ছেলে খেলা করে চলেছে। না হলে কি আরো কি আত্মহত্যার পথ বেছে নিতে হতো? বিশ্বাস করুন ব্যোমকেশ বাবু, এই ব্যাপারে বাবা কিংবা মা কাউকে কিছুই জানায়নি। খালি আমি জানতাম। সমস্ত দূরের কথা, অন্য কেউ ওর ধারে কাছে ছিল না। অথচ পরবর্তী সময় দেখা যায় যে ব্যর্থ হয়েও চাকরি পেয়ে যায় সমরেশ। আর স্বপনের ভাগ্যে জুটে বঞ্চনা। এই সব কিছুর বলি ছিলেন শ্রদ্ধা বন্দ্যোপাধ্যায়। উচ্চ পদে থাকার কারণে সরকারি মহলে ভালোই প্রভাব ছিল তার। আর এরপর ঠিক কি হয়েছিল তার বলার অপেক্ষা রাখে না। খবরটা সামনে আসতেই এক প্রকার ভেঙে পড়ে স্বপন। চেষ্টা যে করেনি তা নয়, কিন্তু কোনো লাভ হয়নি। আর এরপর একদিন সব শেষ। পরবর্তীতে স্থির করে নিই যে স্বামীর মৃত্যুর বদলা আমি নেবই, তবে হত্যার আগে যাতে তাদের মনে ভয়ের সৃষ্টি হতে পারে ঠিক সেই কারণেই ওই সংকেতখানি পৌঁছে দিয়ে আসি। সন্ধ্যাদেবীর বাড়িতে চাকরিটা না থাকায় কার্যত সুবিধাই হয় আমার। এতখানি বলে থামলেন স্বপ্নাদেবী। প্রতিটি মুহূর্তে যেন মহিলার চোখে আগুন জ্বলে চলেছে। এই সবটাই আমি জানতাম, তবে আপনার মুখ থেকে শুনতে চেয়েছিলাম আর কি। আচ্ছা, সময় নষ্ট না করে বরং দূরে কোথাও পালিয়ে যান। যতদিন না তদন্ত শেষ হচ্ছে ততদিন আত্মগোপন করে থাকাটাই আপনার জন্য শ্রেয় হবে। ধন্যবাদ ব্যোমকেশ বাবু, আপনার এই উপকার আমি চিরকাল মনে রাখব। এই সমাজের বুকে যতদিন আপনার মতো মানুষ রয়েছে ততক্ষণ পর্যন্ত নতুন করে কোনো অপরাধের সৃষ্টি হবে না। বলতে বলতে এক প্রকার অন্ধকারের সঙ্গে মিলিয়ে গেলেন ওই মহিলা। সেদিকে লক্ষ্য করেই ব্যোমকেশকে বললাম, ভাইয়া, তুমি আমাকে ছেড়ে দিলে কেন? এটা কি উচিত হলো? হ্যাঁ, না মানে রাখাল বাবু প্রশ্ন করলে কি জবাব দেবে? খানিকটা হেসে এবার পাল্টা জবাব দিল সে।
সকালের দিকে সরকারি দপ্তরে হাজির হই একবার। 4 বছর পূর্বের চাকরির তালিকা এবং পরবর্তীতে স্বপনবাবুর বাড়িতে উপস্থিত হয়ে তার ফলাফল পত্র দেখতেই খানিকটা আন্দাজ করতে পারি। বাকিটা তো এখন সকলের সামনে। আচ্ছা, এবার আসি বর্তমানের কথায়। একবার ভাবো, যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো মানুষ যখন তার প্রাপ্য সম্মানটুকু পায় না, তখন তার অবস্থা কি হতে পারে? এক্ষেত্রে ঠিক তাই হয়। শীর্ষস্থান দখল করা সত্ত্বেও যখন ব্যর্থ হতে হয়, কয়েকটা মানুষের চক্রান্তের কারণে পিছিয়ে পড়ার সেই বেদনা বলে বোঝানো যায় না। স্বপন মজুমদারের আত্মহত্যা সেই বিষয়টাই সকলের সামনে তুলে ধরে, অথচ উপযুক্ত প্রমাণের অভাবে সমাজের বুকে অবাধ বিচরণ করে চলেছে আসল দোষীরা। এক্ষেত্রে স্বপ্নাদেবী যে উপায় অবলম্বন করেন তা হয়তো আইনের চোখে অন্যায়, তবে সব অপরাধেরই একটা শেষ রয়েছে, বুঝলে? এই ক্ষেত্রে নিজেদের প্রভাব খাটিয়ে সমরেশ সান্যালকে চাকরি পাইয়ে দিতে সাহায্য করে সন্ধ্যা দেবী এবং রঘুনাথ বন্দ্যোপাধ্যায়। ফলে 3 জনকে শেষ না করা পর্যন্ত কখনোই শান্ত হতেন না ওই মহিলা। আর রাখালবাবুর কথা বলছো? এরকম কত কেস আছে যেগুলো টেবিলের তলাই চলে যায়। এক্ষেত্রেও না হয় তাই হবে। সত্যি বলতে অপরাধীকে শাস্তি দেওয়ার চাইতেও সমাজ সংশোধনের কাজটাই এক্ষেত্রে প্রধান হয়ে উঠেছে ব্যোমকেশের কাছে। তাছাড়া আমার বন্ধুটি তো আর বাকি 5টা সাধারণ গোয়েন্দার মতো নয় কিনা। এসবের মাঝে আমার উদ্দেশ্যে ব্যোমকেশ এবার বলে উঠল, ওসব বাদ দাও। একে বর্ষার মরশুম আর অপর প্রান্তে তদন্তের পরিসমাপ্তি। এই পরিস্থিতিতে 4 পকোড়া হলে মন্দ হয় না, কি বলো অজিত?